আজকে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে এলাম, ছোটোখাটো প্রার্থনা করে। আজকের যে উদ্দেশ্য সীমান্ত আপনারা সবাই জানতে পেরেছেন। এখানে বেশ কয়েকটি আশেপাশের প্রযোজনা কেন্দ্রকে ডাকা হয়েছে, তারা যারা দায়িত্ব রয়েছেন এবং সেই প্রযোজনা কেন্দ্র 2-4 দাদা ও মায়েরা এখানে উপস্থিত রয়েছেন। বিষয়বস্তুটা হলো, আপনারা সবাই জানেন যে জলপাইগুড়ি উৎসব। আমি যতটুকু জানি এই উৎসবের যে নামকরণগুলো সেটা করছিলেন হলো বকুনিদা। কেউ উৎসবের নামকরণ চাইলে পরে বকুনিদার কাছে পাঠিয়ে, কিন্তু বকুনিদার কাছে কিন্তু একটা খাতা আছে, সেইগুলি দেখুন বিভিন্ন রকমের নাম রয়েছে, সেই নামগুলো কিন্তু বকুনিদা ঠিক করে দেবে। কিন্তু এক্সেপশনালি জলপাইগুড়ি নামটা কিন্তু অন্যরকম আসে। এবার দেখবেন যে যত নামগুলো সব কোনোটা প্রীতি লাগনি, কোনোটা এই প্রাচী চেতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু জলপাইগুড়িটা একটু অন্যরকম নামের সাথে জলপাইগুড়ি উৎসব বললেন এবং সেটা আচার্য শ্রীমুখ থেকে বললেন। অন্যান্য উৎসবের নামকরণগুলো বকুনিদার কাছে পাঠিয়ে দেওয়া হয়, বকুনিদা রেজিস্টার থেকে নামটা বলে যে এই নাম এইটা আপনাদের উৎসবের। কিন্তু জলপাইগুড়ি কিন্তু একটু সেপারেট, আচার্য করেন জলপাইগুড়ি উৎসব, ঠিক আছে। তাই এটা একটা আমার কাছে সামথিং ডিফারেন্ট মনে হলো, যে ব্যাপারটা একটু অন্যরকম, কারণ নামগুলোর মধ্যে থেকে বোঝা যায় দেখে একটু অন্যরকম। তাই তিনি এই উৎসবের নাম দিলেন জলপাইগুড়ি উৎসব। সেটা আপনারা জানেন, ডেটটাও জানেন, 11ই জানুয়ারি 2026 মাঠটা এবিপিসি মাঠে হবে এবং সেটার অনেকটা কাজ আমরা মোটামুটি গুটিয়ে নিয়ে এসছি। এখন যে কাজটা বাকি, যে জলপাইগুড়ি যে সৎসঙ্গিয়া এবং এর সঙ্গে আরও দু একটা মন্দির আছে, এই দেশবন্ধুনগর প্রান্তিক, পশ্চিম প্রান্তিক এবং আমাদের রাখাল দেবী, এই কটা মিলে আমাদের একটা বড় দায়িত্ব, উৎসবের যে বড় দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু যেহেতু আমাদের হেডকোয়ার্টারে হচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি অনেক অনেক বেশি অন্যদের থেকে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সব কিছু অনেক অনেক বেশি। কারণ আমাদের শহরে হচ্ছে, আমাদের শহরে নামকরণের উৎসবটা হচ্ছে, তাই আমাদের কিন্তু বিশাল দায়িত্ব। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে যে উৎসবের কি হিড়িক পড়েছে, এক একটা উৎসবের বাজেট কি পরিমাণ, কোটির নিচে নয়। এরকম না হলে উৎসব হতে পারে না, এরকম লেভেলের ডোনেশন এই উৎসব কখনোই এই উৎসবের টাকা উঠতে পারে না। তাই আপনারাও এই ব্যাপারে অবগত হয়ে গেছেন, কারণ সেগুলো চোখের সামনে ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছি কি তার প্যান্ডেলের বহর, কি বিশাল তার আয়োজন। তা আমরাও সেরকম একটা বড় আয়োজনের দায়িত্ব পেয়েছি। এটা সত্যি আমাদের সৌভাগ্য যে এই কাজের মধ্যে আমরা নিজেরা যুক্ত করতে পারছি এবং নিজের কষ্ট করে অর্পণ যথাসাধ্য যত বেশি আমরা দেওয়ার সুযোগ পাবো, এটা দেওয়ার মধ্যেই কিন্তু আমরা তাকে পেতে পারি, তাকে অনুভব করতে পারি। আর না দিয়ে না করে তার আনন্দ পাওয়া যায় না, তাকে অনুভব করা যায়। আর কেউ দিয়ে এখানে ঠকেছে এরকম ঘটনা একটাও, বরং না দিয়ে ঠকেছে। আমরা যত শাস্ত্রগ্রন্থে পাই সবাই না দিয়ে ঠকেছে, আর যে দিয়েছে সে লাভবান হয়েছে। তাই সেই সুযোগ আমাদের জীবনে এসছে, সেই সুযোগ আমাদের দোরগোড়া এসছে, সেখানে আমরা এখন সেটা উজাড় করে আমাদের করার ব্যাপার। আমরা আষাঢ় শ্রাবণ মাসে সবচেয়ে বড় একটা পর্ব রথযাত্রা, তাই তো? রথযাত্রা দেখেছি, কি দেখেছি? জগন্নাথের রথ চলছে, লম্বা দড়ি, তার মধ্যে আমরা টান লাগাচ্ছি। সবাই তো আমরা চেষ্টা করছি। তো এই জগন্নাথের রথ বেরিয়েছে, আমি এভাবে ভাবিনি। কতদিন মন্ডলঘাটাকে গিয়েছিলাম, এক মায়ের অভিব্যক্তি ঠিক এইভাবে বর্ণনা করলেন আর কি। সত্যি আমি কখন ভাবিনি যে জগন্নাথের রথ বেরিয়েছে, আমি ধরবো না দাঁড়িয়ে দেখবো। যদি ধরি তাহলে তার মঙ্গলের অধিকারী হবে, না ধরলে কি হবে? তো দাদা যেটা বললেন যে ইউনিটগুলো, আমি কি শুধু অর্ঘ দিয়ে করতে পারি? আমি কায়িক শ্রম দিয়ে করতে পারি। আমার যতটা পারকতা আছে সেটা আমি করবো, এবং পারকতার চেষ্টা করবো আমি একটু ঊর্ধ্বে গিয়ে করার জন্য। কষ্ট করে না করলে ঠাকুরকে প্রাপ্তি করা যায় না, সেটা করব। তার সঙ্গে আমি বেরোবো। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ সংগ্রহ করার জন্য আমরা করি। তো এবার আমরা, তিনি যেটা বলেছেন, সব দিক থেকে আলাদা। বাকিদের হয়তো খাতা করছে, আমাদের খাতা নেই।
তাহলে ভাবুন আমাদের কতটা তিনি এবার কঠিন কাজ বলবো না, তিনি জানেন আমরা করতে পারবো, তাই তিনি দিয়েছেন। কারণ কঠিন অঙ্কটা কাকে দেয়? মেধাবী স্টুডেন্টদের দেওয়া হয়। আমি যেটা মনে করি তিনি দিয়েছেন কেন, যে আমরা করতে পারবো, আমাদের মধ্যে এই পারকতা আছে বলে আমাদের মেপে দিয়েছেন, তাই আমাদের খাতা করতে না করেছেন। আমরা এই ভাবতে পারি, তাই তো, যাতে আমরা সবার কাছে যাই। এক নম্বর নামকরণ শুনলেন, একটু অদ্ভুত নামকরণ হয়ে পড়েছেন, বাকিগুলো লিস্ট করা, আমাদের নামকরণটা আলাদা। তো সব কিছুর মধ্যেই একটা নতুনত্ব রয়েছে। তার থেকেও বড় ছাপিয়ে গেছে যে কথাটি, সেটা হৃদয় সবার যারা ছিল 40%, সবারই হৃদয় ছুঁয়ে গেছে। তিনি ইচ্ছে প্রকাশ করছেন জলপাইগুড়িতে আসবেন বলে। তো এটা আমাদের একটা প্রথম একটা প্র্যাকটিস হতে আসে। আমরা যদি সাকসেসফুল করতে পারি তাহলে তিনি সত্যি আসবেন। হয়তো তিনি যদি মুক্তি বলেছেন তাহলে আসবেন, তাহলে আমাদের সেটা করে দেখাতেই হবে। আর যেভাবে প্ল্যানিংগুলো বললেন সেইভাবে করবো আমরা। দুটো কথা বলে শেষ করছি। আমাদের অনেক সময় আমরা বিভিন্ন অর্ঘ এর আগেও পূর্বে নিয়েছি আমরা, বা সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি যে অর্ঘ নেয় তার পরিপ্রেক্ষিতে আমরা অর্ঘ প্রস্তুত প্রদান করি। একটা মেসেজ আপনাদের সবাইকে, উৎসব উপলক্ষে বা যেটা আপনাদের কনফারেন্স শুনেছি, উৎসব উপলক্ষে কোনো অর্ঘ প্রশস্তি হয় না। এবার কনফারেন্সে পূজনীয় বিঙ্কিতা বলেছেন যে আমরা অনেক সময় অর্ঘ বসতে, আপনারা পরিষ্কার বলবেন উৎসবের জন্য, স্থানীয় উৎসবের জন্য কোনো অর্ঘ বসতে হয় না, সেখানে লোকাল রেজিস্ট্রারে জমা করতে হয়। মানে উৎসব আসছে না, উৎসব চলে এসছে। হ্যাঁ, তাই আমাদের মনে একটা আনন্দ। তা যে কথাটা বললেন যে আমার বাড়িতে যদি একটা কোনো আনন্দ অনুষ্ঠান হয়, কোনো একটা আমার বাচ্চার জন্মদিন, বাচ্চার জন্মদিন আমি কেন পালন করছি? তাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় পাত্র। তাই এই জন্মদিন পালন করতে গিয়ে অনেকগুলো ব্যাপার কাজ করি। কেমন? এক, আমাকে প্রস্তুত হয়, আমার বাড়িঘর সাজাতে হয়, আমার বাড়িঘর পরিষ্কার করতে হয়, এর একটা বিষয় আছে। তেমনি আমার কিছু লোককে নেমন্তন্ন করতে হয়। আর যখন আমি কিছু লোককে নেমন্তন্ন করবো, তাকে কিছু একটা খাবার ব্যবস্থা করতে হয়। অর্থাৎ একটা ছোট্ট অনুষ্ঠান যদি ভাবি, দেখবে সেখানে আমি শ্রম দিচ্ছি, আমি লোককে নেমন্তন্ন করছি আকুতি ভরে, আমি আবার সেই তাদের আহারের ব্যবস্থা করছি তো, তাহলে সে তাকে ভালোবাসে। তাহলে আমি তাকে ভালোবাসে করতে পারি, তাহলে আজকে আমার ফ্যামিলি প্রত্যেকটি সদস্যকে তিনি ভালো রেখেছেন, আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে তিনি আগলে রেখেছেন। আমাদের ফ্যামিলির কোনো সমস্যা হলে আমরা যার কাছে ছুটে যাই নিবেদন করার জন্য। আমাদের কোনো হয়তো কোনো একটা বড় অসুখ হলো, আমরা তার কাছে নিবেদন করতে ফিরে যাই। আমার মেয়েটির বিয়ে হচ্ছে না, আমি তার কাছে ফিরে যাই। আমার কোনো আর্থিক সমস্যা হলে আমি তার কাছে ফিরে যাই। তার মানে কি? তিনি আমার প্রিয় পরম, তিনি আমার সব। যখন আমার কষ্ট হয়, যখন আমার সমস্যা হয়, তখন আমি তাকে যাচ্ছি, তার মানে তিনি আমাকে আগলে রেখেছেন। তাহলে আমরা তার জন্য কি করব? এইটা প্রথম ভাববার প্রশ্ন। যদি এরকম হয় না যে উৎসব আছে, আমরা শুধু যাব, এনজয় করবো, একটু প্রসাদ হবে, কিন্তু সেরকমের জন্য আপনারা আসেননি। এখানে এসেছেন আপনারা এই উৎসবটাকে সুন্দরভাবে সমাপন করবেন বলেই। তাই আমরা এখানে হয়তো কথা বলছি, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অনেক ভাবনা আছে, যেটা হয়তো আমরা জানতে পারছি না, আপনারাও শেয়ার করবেন। তার কারণ আমরা হয়তো সবখানে যাচ্ছি, বলতে হচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে যে চিন্তাগুলো, কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে আরো বেশি লোকের কাছে আমরা যেতে পারি, কিভাবে বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে সেই উৎসব মতো আমরা করতে পারি, সেভাবেই সেই চিন্তা নিয়ে আপনারা সবাই বলুন। তাহলে মনে হয় আমাদের এই আজকের আলোচনাটা সার্থক।
এখানকার যতগুলো 8টা উপজেলা কেন্দ্র মিলে একসাথে জমায়েত হয়েছি একটা মেইন উদ্দেশ্যের জন্য, সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি উৎসব। আচার্যদেবের একটি অনেক বড় একটা পরিকল্পনার একটা ছোট্ট অংশ হচ্ছে আমরা এই জলপাইগুড়ি উৎসবের মধ্যে দিয়ে সেটাকে পরিচালন করার চেষ্টা করছি। কেননা যেহেতু আচার্যদেব এবার যখন আমরা নিবেদনের আশীর্বাদের জন্য গেছিলাম, তখন তিনি বললেন যে অলরেডি যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো আপাতত এই বছর আমাদের মহকুমা উৎসবটাতেই ফোকাস করা উচিত। এর পরবর্তীকালে সেটা একটা ডিস্ট্রিক্ট উৎসবের দিকে আমরা সেই পরিকল্পনার দিকে এগোচ্ছি। আমি সেই জন্যই প্রথমেই বললাম যে এটা আমাদের একটা বড় পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ, আর এটার উপরে এবং এটা ক্ষুদ্র একদিক দিয়ে বৃহৎ। কেননা এই ছোট অংশটা যদি আমরা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে না পারি, তাহলে সেই বড় পরিকল্পনার অংশটা কিন্তু আমরা হতে পারবো। কালকে আমাদের আলিপুরদুয়ার উৎসব হচ্ছে। এখন ঠাকুরের উৎসবটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই এমন বিস্তৃতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা ছোট মাত্র ওই ক্ষুদ্র উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা বড় মহিরুহের মতো হচ্ছে। আজকে আলিপুরদুয়ার উৎসবের বাজেট হচ্ছে 1.5 কোটি টাকা। সেটাই গোসাইগাঁও যে উৎসব, সেটার উৎসবের বাজেট হচ্ছে 2.5 কোটি টাকা। অর্থাৎ সব 1.5, 2, 2.5, 4 এরকম ভাবে যাচ্ছে। কি করে সম্ভব হচ্ছে? সবার মনে এই বেসিক জিনিসটা হচ্ছে সেটা কি করে সম্ভব হচ্ছে। এটা তো আর দেবঘর থেকে স্পন্সর কোনো টাকা আসে, আমাদেরই অর্থ। যারা এখানে যুক্ত আছে তারা নিজস্ব অর্থ দিয়েই ওটা উৎসবটাকে সাকসেসফুল করার চেষ্টা করছে। এই যে অর্থটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে? আচার্যদেবের একটা কথা, আচার্য প্রত্যেকটা উৎসবে বলছেন যে উৎসবটা এমন হওয়া লাগে যেটাতে উৎসমুখী, সবাই একটা সোর্স, একটা ডেস্টিনেশন থেকে আগাবে। বলছেন তার বাড়িতে যদি বিবাহ লাগে, তাহলে যেরকমভাবে বিবাহে যে খরচাটা হয়, সেই খরচাটার অনেকগুলো পার্ট থাকে, ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট। আমি ওই বিবাহের যে পার্টটা সেটা বলতে বুঝি একটা উৎসব করতে গেলে অনেকগুলো ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার থাকে। যেমন একটা স্টেজ প্রোগ্রাম থাকে, একটা আনন্দবাজারের অংশ থাকে, একটা ডেকোরেশনের অংশ থাকে, একটা ফুলের অংশ থাকে। এই সবগুলো যদি আমি এটাকে অ্যাজ এ কম্পেয়ার বিয়েবাড়ি হিসাবে কনসিডার করি, তাহলে এগুলো কিন্তু সেই বিয়েবাড়ির এক একটা পার্ট। তিনি বলছেন এই পার্টগুলোতে আপনারা যখন নিমন্ত্রণ করতে যাবেন, এই পার্টগুলোতে সেই ব্যক্তি বা সেই দাদা কি অংশগ্রহণ করতে পারেন, সেই পার্টটাতে কি দিয়ে সেই জায়গাটাকে সাকসেসফুল করতে পারেন। অর্থাৎ আমরা যেহেতু প্রথমে আমরা একটা মিটিং করে একটা প্রত্যেকটা জায়গাটা ভাগ করে নিয়েছি যে এর দায়িত্ব এখানটাতে, এর দায়িত্ব ওখানটাতে, তো এটা কিন্তু অলরেডি সেই বিয়েবাড়ির একটা পার্ট হয়ে গেল। এবার এই পার্টটাতে আমাকে ইনভলভ করাতে হবে কাকে? না, আমাদের সবাইকে, নিজে থেকে সবাইকে ইনক্লুড করতে হবে। এই করার মধ্যে দিয়ে তিনি আরেকটা জিনিস বলছেন যেটা খুব ভাইটাল পয়েন্ট, যে প্রত্যেকটা গুরু ভাই নয়, যারা দীক্ষিত এবং অদীক্ষিত প্রত্যেককে উৎসবের সাথে যুক্ত করতে, উৎসবের মাহাত্ম্যটা বোঝাতে, এবং যতক্ষণ পর্যন্ত তিনি উৎসবে না আসছেন, এই কনফার্মেশন না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকবে। তাহলে আমরা জলপাইগুড়িবাসী, আমাদের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আমাদের দাঁড়ায় এবং আমাদের খুশিও সবচেয়ে বড় বেশি দাঁড়ায়। এর জন্য কি প্রত্যেকটা প্রথম থেকে ইনিরা যে জিনিসগুলো করে যাচ্ছেন স্টেপ বাই স্টেপ, ইটস ভেরি অ্যাপ্লিকেবল। বিকজ এই যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো করা হচ্ছে, আমার সময় পাই না, আমার আসতে খুব ইচ্ছা, ঠাকুরকে চলতে খুব ইচ্ছে, কিন্তু পারি না। আজকে ছুটিতে আমি রানাকে নিজেই বললাম যে ভাই আমাকে নিয়ে যাও। ইনভলভমেন্ট থাকতে খুব ভালো লাগে। অল্প যতটুকু দিতে পারবো না পারবো সেটা সেপারেট থিং, বাট ঠাকুরকে ভালোবাসি, তো ঠাকুরের কাজগুলো করতে, ঠাকুরের সঙ্গে চলতে ভালো লাগে। তো এই যে একটা বড় যজ্ঞ, এটাকে প্রপারলি কমপ্লিশন করাও কিন্তু একটা বিরাট হেডেক ইন দ্য সেন্স রেসপন্সিবিলিটি। সুতরাং প্রত্যেককে কিন্তু সাদরে কিন্তু বলতে হবে যে ভাই তুমি ঠাকুরের কাজকে বা ঠাকুরকে ভালোবেসে, উৎসবকে ভালোবেসে যতটুকু করার কর। অনেক লোক আছে, যেমন প্রবীর ছেলেটা 4,000 টাকা মায়না পায়, 2,000 টাকাতে সে অর্ঘ্য দেয়। এমন লোক যদি তার যা সামর্থ্য সে দিক, প্লাস তাকে দিয়ে কিন্তু অনেক কায়িক কাজ ঠাকুরের যেগুলো হয় সেগুলোও কিন্তু অর্ঘ্য, সেই জিনিসটাও কিন্তু আমরা পাবো। কিন্তু আমার কথার মিনিংটা জেনারেল মিনিং হচ্ছে, কারোর মনে কোনো কষ্ট দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট অর্ঘ্য বলার দরকার নেই। মানুষ যার ভেতর থেকে যা দেবে, যে স্বাবলম্বী সে নিশ্চয়ই দেবে, যার ক্ষমতা সে নিশ্চয়ই দেবে, যার ক্ষমতা নেই সে যথাযথ দিক, তাকে দিয়ে ঠাকুরের আমাদের উৎসবের যে আদার্স জিনিসগুলো আছে, কায়িক স্তম্ভে যে কাজগুলো করতে, সেগুলো করে নিতে হবে। দুটো অ্যাসপেক্টই। তো উপযোজনা কেন্দ্রগুলো তো ইন্ডিভিজুয়াল তারা উপযোজনা কেন্দ্রের মাধ্যমে করাই হবে, যতটুকু সম্ভব
হার্ড অ্যান্ড সোল চেষ্টা করা হবে হাইস্ট এমন ওই উপযোজনা যতটুকু আসতে পারে। কেন এবার কাউকে চাপ দেওয়ার প্রশ্ন নেই, আবেদন করব, এই খরচা আছে। এখন আমরা একটা ডেট পেয়েছি, আরেকটা ডেট পাবো, ওই 11 তারিখের আগে আরেকটা ডেট পাওয়া যাবে। তো প্রথম স্টেপে আমরা নিবন্ধন করেছি, তাতে বলা আছে এইবার সেকেন্ড স্থগিতের দিন দিয়ে কতটা হয়, তারপর দিয়ে কতটা কীভাবে করা যেতে পারে। আশা করি যে আমরা টার্গেট আমার দিক থেকে আমি চেষ্টা করব যতটা সম্ভব বেশি করা যেতে পারে। সব হচ্ছে আগামী 11 তারিখে বড় কর্মযজ্ঞ এখানে আর্থিক এবং শারীরিক দুই দিকেই আমাদের ওতপ্রোতভাবে অংশগ্রহণ করতে হবে, তবেই সাফল্যমণ্ডিত হবে। তার জন্য বিশেষভাবে দরকার, এখানে যদি আমরা সাকসেস করতে চাই অর্থের বিষয় করে, এবং একটু আগে যে আলোচনা হলো আর কি, যেখানে যেখানে যে উপজনদের ইষ্টবিধি দেওয়া হয় তারা যেন সেখানেই তাদের সাধ্যমতো অর্ঘ্য দেয়, তাহলে অর্থ জোগাড় করতে হবে, সব কিছু জোগাড় করতে হবে। তো আমাদের ওই উৎসবের মেইন বিষয়টাই হচ্ছে কিন্তু মণিবন্ধন মোক্ষের কারণ। তো আমাদের মনটাকেই বেশিরভাগ ঠাকুরের দিকে দিতে লাগবে। টাকা পয়সা অর্ঘ কে কতটুকু দিচ্ছে সেটা না, পারস্পরিক ভালোবাসা এবং ঠাকুরের প্রতি আমাদের যতটা আমরা উৎসর্গ করব নিজেদের মনকে। তো আমার মনে হয় যে এই উৎসবের সঙ্গে সঙ্গে মানে এই অর্ঘ কালেকশনের পাশাপাশি আরও লোকজনের মধ্যে যাজন বিষয়টা একটুখানি বেশি করা দরকার। এই পূর্ববর্তী বক্তারা যেটা বলছেন আমরা সবাই অবগত। এখন মেইন যেটা আমাদের সেটা হচ্ছে অর্ঘ দিকটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের কিন্তু সেই দিকটাও ভাবতে হবে যে বিগত পরবর্তীকালে যে আমরা উৎসবে আশীর্বাদ আনবো আমাদের ভাগ না হয়, সেই সমস্ত দিকটা যেন থাকে। তাই সেই সমস্ত মাথায় রেখে আমাদের চলতে হবে। আর এখন সবসময় যা অবস্থা আমার মনে হয় ওই অর্থটা কোনো সমস্যাই না, শুধু আমাদের যাওয়া লাগে, আমাদের নিজেদের কাজকর্ম কিছু এই 1-2 মাস গুছিয়ে রেখে শুধু মানুষের কাছে পৌঁছানো। আজ যেটা সেটাই জিনিসটাই বলছেন যে আপনার কাছে মানুষের কাছে যাবেন উৎসবে নিমন্ত্রণ, তিনি যখন আশীর্বাদ করেছেন অর্ঘ ঠিক আসবেই, শুধু আমাদের আমরা যাই তার থেকে আরো দ্বিগুণ বেড়াতে হবে যাওয়াটা। এটাই মেন জিনিস, এটাই হলো মেন। তাহলে আমাদের অর্থ আসবে, লোকও আসবে, সবই আসবে। যাই হোক, আর কিছু বলবো না, সবার শান্তি সুস্থ মঙ্গল আপনাদের। এই আলোচনার সময় বিভিন্ন দিকে দিকে চলছে, কিছু কিছু জায়গায় আমারও যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, গিয়েছিলাম। তো আজকে একদম আমার বাড়িতে দোরগোড়ায় আমাদের এই উপযোজনা কেন্দ্র, যেগুলো আমাদের নিয়ারেস্ট আমাদের পাড়ারই মধ্যে আজকে এই আলোচনা হচ্ছে। তো শুরুতে যে আলোচনা হচ্ছিল আচার্যদের করছেন জলপাইগুড়ি উৎসব। এই জলপাইগুড়ি উৎসব নামটা শুনলেই একটা দায়িত্ব বলতে যদি বেশি চলে আসে, কাঁধে নামটার মধ্যে দিয়ে অনেকটা দায়িত্ব আমাদের চলে আসে, জলপাইগুড়ি উৎসব। আর আমাদের অশোক ভাই আলোচনার সময় বলছিল যে মণ্ডলঘাটের কথা, অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সত্যি মণ্ডলঘাটের সেদিনকে আলোচনা সভাটা যারা গিয়েছিলেন এখানটায়, আমি খুব আপ্লুত এখানটায় গিয়ে, মানে অনেকটা যেন যাচিত হয়ে আসলাম। এবং আমি যে উৎসবের জন্য ব্যক্তিগতভাবে যেই অর্ঘটা দিলাম ওইখানটা ইন্সপায়ার হয়ে আমি একটু বানাই দিলাম। তো ওই আলোচনা ওখানে যে খুব সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের নিয়ে তারা যখন আলোচনা করছিলেন, এই যে তাদের সাধ্যের বাইরে যে ঠাকুর নিয়ে তারা যখন বললেন যে রথের দড়ি, আমারও কিন্তু মনে দাগ কেটে গেছিল। এক মা এখানে আলোচনা করছেন যে রথ বেরিয়ে গেছে, দড়ি ধরে কে টানবে, যে টানবে সে পূর্ণ, এটা কাউকে বলার বিষয় নেই। ওখানে হাইয়েস্ট অ্যামাউন্ট যখন তারা বলছিল ওখানে আলোচনা যে নিজের দিকে আগে করবো তারপর অন্য জায়গায় যাবো। আপনারা যারা উপযোজনা কেন্দ্র, ওখানে 2টি উপযোজনা কেন্দ্র আছে, তারা নিজেরাই বলছে আমরা আগে আমাদের অর্ঘটা জমা করবো, তারপরে তখন বলছে ও কত দিবে। আরেকজন বলছে যে ও যা দিবে আমি অর্ঘের পরিমাণটা বলবো না, কারণ এটা তাহলে অহং হয়ে যাবে, উনি যা দিবে তার চেয়ে কিছুটা অনেকটা বেশি দিব। আরেকজন হয়নি। তো তাদের সবাইকে আমি বলছি যে উৎসব সামনে, তোমরা মনে করো যে বাড়িতে সৎসঙ্গ দাও, কিংবা আমাদের বছরে যে কতগুলো উৎসব হয় আমাদের আশেপাশে যতগুলো মন্দির, তোমরা তো অর্ঘ্য দাও, কম বেশি অর্ঘ্য দাও। এবারে তো সেই উৎসবগুলো হচ্ছে না, শুধু একটা উৎসব হচ্ছে, সেই হিসাবে তোমরা অর্ঘ্যটা আমাদের দিও। আমাদের কেন, তোমারও তো উৎসব, শুধু আমার একার না, তোমাদের উৎসব, সকলের উৎসব, ঠাকুরের উৎসব এটা। তো বলছি ঠিক আছে, চেষ্টা করবো। তো বলছি এইটুকুই আর কি বলছে। এখন জানি না কে কীভাবে দেবে,
আমি যত সম্ভব চেষ্টা করব আমার দিক থেকে যতটা পারা যায়। ঠাকুরকে দিলে কমে না, আমি এটুকু জানি, মানে এটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করছি। আমার হাজব্যান্ড একদম এখন তখন ছিলেন, ঠাকুরকে ডাকতে ডাকতে উনি এখন সুস্থ। উনি আছেন জন্য আমি ঠাকুরকে অর্ঘ্য দিতে পারছি। আমি চাই আমি যেন আরও বেশি করে দিতে পারি, এটাই আমার প্রার্থনা। উৎসব সফল হোক, খুব ভালো হোক, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। এখনও সেখানে কিন্তু মানে যারা ইষ্টভৃতির সাথে এখনও ঠিকঠাকভাবে যুক্ত হতে পারেনি। সেদিন আমরা যখন আলোচনা করতে গিয়েছি, আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা মানুষকে গিয়ে ঝাঁকাতে হবে। গাছ যেমন আমরা ঝাঁকাই, ঝাঁকালে কি হয়, আমরা যেমন এই এলাকায় অনেক গুরু ভাইরা আছে, তাদেরকে কী করবো, ইষ্টভৃতিটার সাথে আগে যুক্ত করবো। এই তুমি ইষ্টভৃতি করো না, চলো করো, এবং ঠাকুরের এই উৎসবে চলো আমরা একসাথে বের হই। আমি তাদেরকে বললাম যে গাছগুলোকে আগে ঝাঁকাই আমরা, কি হবে, মরা পাতাটা, যে পাতাটা কালকে পড়বে, ঝাঁকালে কি হবে, ওই পাতাটা এমনি পড়বে, যখন পড়ে যাবে দেখে মরা পাতাটা ঝরে পড়েছে, ঠিক আছে, সেই মরা পাতাটাকে তুলে তখন আপনারা তাকে যাজন করেন। এইবার একজন বুড়িমা ওখানে বসেছিলেন, বুকের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে বলতেছে, আমি কি বলবো, বলতে আমি মরা পাতা, ঠিক আছে। এবার কিছুক্ষণ পরে আলোচনা চলছে, যখন মাটি নেই, আমাদের আলোচনা শেষ, আমরা ধ্বনি দিয়ে যখন বেরোবো, তখন মাটি তার ইষ্টভৃতির অর্ঘ্য আমাদের হাতে তুলে দিল। এই নবনীতা সবার সামনে ফটো তোলা হলো আমার, ঠিক আছে, সেই বাবলি মাইতির হাতে তুলে দিলেন। বাবলি মাইতির ওই জায়গাটা যেটা আছে, সেখানে চরম থেকে চরম দারিদ্র সীমার নিচে, দারিদ্র সীমাও না, দারিদ্র সীমার নিচে যদি থাকে সেই সমস্ত শ্রেণীর বাস, তারা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে তারা 30,000 টাকা তুলে দিবেন। চারটিখানি ব্যাপার, যাদের মাসিক আয় একটা সরকারি প্রকল্প দিয়ে, আর নিজের মাসিক আয় 3,000 টাকা 4,000 টাকা, তারা বলছেন যে 30,000 টাকা করে দেবেন। কারণ কি, তারা এই জিনিসটা বুঝেছেন যে আমার বাড়িতে আমাদের যে জায়গাটা আছে এবিপিসি ময়দান, সেই ময়দানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পপৌত্র এবং তার পুত্র দুবার এসে গেছেন, বর্তমান আচার্যদেব এবং অবিন্দ দাদা এসে গেছেন। আমরা তো ধৌত, আমরা তো স্নাত, আমরা তো তার পরম পবিত্র চরণ স্পর্শ আশীর্বাদ পেয়েছি, আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও এগিয়ে যাবো। তাই তারা কিন্তু সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সূর্য দাদা এবং মায়েরা, আজকের দিনটা খুব ভালো লাগছে এই কারণে যে আমি একটা কেন্দ্রের দায়িত্বে আছি। আপনারা জানেন আমি একটা যতক্ষণ পারাগত শক্তি আমার নেই, তবে আমি চেষ্টা করি কিছু করার জন্য। আমরা অলরেডি মিটিং করে ফেলেছি, খুব সহজেই করি। আমি আজকে অত্যন্ত ব্যস্তর মধ্যে আছি, যেখানে ঠাকুর প্রণামগুলো চলে, ওই জন্য এসেছিলেন, দাদা আমাকে ডাকলেন। তা আমার ভালো লাগছে, আমাদের সৌদি দাদা আছেন, মায়ের আছেন, আমরা মিটিং করে ফেলেছি, জানি না কী হবে। তো আমাদের ওই মনোজ ভাইয়ের কথা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এটাই যে আমরা সম্মিলিতভাবে যদি আমরা কানেকশনটা করি, এখন অন্যান্য বিষয় আলোচনা নিয়ে করবে ঠাকুর সম্বন্ধে আমরা কীটা জানি। আমার শুধু মনে হয় এইটুকু যে যাদের উৎসবটা আমাদের টার্গেটটা যাতে ফুলফিল করতে পারি, সেই টার্গেটের মধ্যে যেটা আমরা কী করে করবো। তা আমরা কালকে আমি একটা বলে দিই যে 73 একটা বড় একটা জায়গা, একটা মাথা হচ্ছে যে গতবার নিচে লাগিয়েছিলাম ফ্ল্যাক্সটা, বেশি দিন ছিল না। তা আজকে আবার একটা রিভার থেকে নিয়ে ইলেকট্রিশিয়ান থেকে নিয়ে ওপরে লাগিয়েছি, ভালো লাগছে, ভালো জায়গা, মানে চাকরিবাবু জায়গাটা। তো সেরকম টার্গেট যদি করতে পারি, সব জায়গায় যাই আমরা উপরে লাগাতে পারি ফ্লেক্সটা, নিচে না লাগালে ভালো, মন্দির আছে। আর কানেকশানটা কী হবে সেটা আমরা জানি না, ভাঙবে বলবে, লোক আসবে যাবে কেন্দ্রে, এই কেন্দ্রে করে করা হবে। আমাদের টার্গেট একটা ঠাকুর, তো সেক্ষেত্রে সেই কাজটা ফুলফিল করতে গেলে আমরা দেখছি দেবনগরে আমাদের দাদাদের সব জায়গায় মায়েদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে আমি কিন্তু কাউকে হার্ট করছি না, আমি জানাচ্ছি এটা মানে আমাদের কী করতে পারবো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়েদের সংখ্যাটা খুব একটা উদ্যোগ নিচ্ছে না, যোগাযোগটা করছেন না। এখন একটা আলোচনা হয়েছিল, আমি মায়েদের ছোটো করছি না, আমি বলছি কথাটাই, সব জায়গাতে দেখা যায় মায়েদের সংখ্যা 80-20 হয়, দাদারা 20, মায়েরা 88 হয়। এখানে দেখা যাচ্ছে অনাগ্রহ, যাই না ওটা আন্দোলন করে আমার থেকে হয়তো পারবে, আমি যেহেতু পারবো না, তো ওরাই হয়তো করবে। তা কথা হচ্ছে এই জায়গাটাতেই যে ওই ঠাকুরগুলো ঈশ্বরী ডাক এসেছে, তাকে যে সম্মতি জগতে ধন্য হতই হোক মধ্যে আজকে কথা হচ্ছে মানে বলে না ছোলার যে বীজ,
ছোলাকে যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয় সকালবেলা একটা অঙ্কুর হয়, আমি সেই সামান্য মানে সেই ছোলার মতো আমি জাস্ট শুরু করছি এখানে। তো আমি কালকেও দাদারা গেছিল, তো যখন কথা আলোচনা হলো তো আমরা বসে আলোচনা করলাম যে অর্থের ব্যাপারটা আসছে। তো আমার জায়গাটাও যে আমার যে উপস্ক সেখানেও কিন্তু ছোট, সেখানেও সেরকম লোক নেই, কয়েকজন আছে, কিন্তু তাদের কাছ থেকে আমি কতটা পাবো জানি না। কিন্তু আমি নিজে যেহেতু জানুয়ারি মাসের 11 তারিখে আমি নিজের থেকে আমি এই উৎসবের জন্য 20,000 টাকা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আলোচনা সকলেই শুনলেন, নতুন করে বিষয় ব্যাখ্যার জায়গা নেই। এখন আমাদের কাজটা হচ্ছে যোগান, দায়, দায়িত্ব, এই তিনটা জিনিস দরকার, এর বাইরে কিছু দরকার নেই। তাই এই যোগানের কথা আমার সন্দীপদা একটা কথা বললো, যেখানে সুবিনিয়ারের কথাটা বললেন সন্দীপদা, তো এইটা করা যায় কিনা সেটা একটু দেখলে পরে ভালো হতো মনে হয়। আর একটা কথা বলবো, এই যে আপনি যে লাখ টাকা বললেন না, আমি তখন রিটায়ার্ড পার্সেন্ট খুব একটা ভালো লোক সাথে জানানো নাই আছে, হ্যাঁ, তবে তার যাইতে অনেক দূর, এখানে হবে না, তাহলে বলতে বলতে হয়তো হবে, লাখ টাকা হবে না। একটা কথা বলবো, আপনারা কি কোনো গেস্ট কার্ড করছেন? যদি করে থাকেন আমাকে একটা গেস্ট কার্ড দিতে পারেন, কারণ আমি আগামী শনিবারকেও গেছিলাম, আগামী শনিবার যাব আমাদের কৃষ্ণ দাসের বাড়িতে। ওর একটা বড় কাজ আমাকে সবচেয়ে এর আগের দিন আমি না করে আসছিলাম, তারপর আমাকে ফোন করে বারবার বলছে, আমি আসে গিয়েছিলাম, তো বললো আপনাকে আজকে আমি কাজটা দিতে পারছি না, আপনি আগামী শনিবার, আগামী শনিবার দিন যাবো, হ্যাঁ গেস্ট কার্ডটা নিয়ে আমি তাকে দিয়ে মন্দিরের উপরে আসবো। আমি আশা করি ওখান থেকে কিছু একটা কালেকশন হবে, কারণ উনি দেন, এটা আমার জানা আছে, সেই কারণে বলো। আর বাকি যে আলোচনাগুলো হলো, আলোচনা আজকে একটু মানে বলতে পারেন খুব আনন্দ পেলাম, বিশেষ করে রতনদার ছেলে যে কথাটা বললো যে ঠাকুরের সাথে একান্তে আলোচনা করা যায়, আমি এটা আজকে প্রথম শুনলাম। যদিও অনেকদিন আমি ঘুরছি যে ঠাকুরের সাথে একান্তে আলোচনা করা যায়, আমি অনুভবও করতে পারিনি, আজকে অনুভব করলাম। এবার মিস্টার এ, সে তার বাড়ির সৎসঙ্গে যে খরচা করে, সেই খরচাটা দেখা গেল সে 11-12 হাজার টাকা খরচা। আর মিস্টার এক্স তার বাড়ির সৎসঙ্গে খরচা করে 500 টাকা, তাতে তার হয়ে যায়। তাই জন্য এটাই আমাদের হওয়া উচিত, যদি আমরা আমাদের পরম দয়ালে বিশ্বাস করি, পরম দয়ালকে সাথে নিয়ে আমরা আমাদের লাইফটাকে অতিবাহিত করতে চাই, তার আশীর্বাদ আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমরা সৎসঙ্গে যে অর্ঘ্যটা দিয়ে ঠাকুরকে নিবেদন করে থাকি, অর্থাৎ সারা সৎসঙ্গটা পরিচালনা করি বাড়িতে, ঠিক সেই অর্ঘ্যটা যদি আমরা এখানে ব্যয় করি, তাহলে আমার যে সৎসঙ্গ যেটা বাড়িতে হতো, সে সৎসঙ্গটা হচ্ছে 11ই জানুয়ারি মহকুমা উৎসবের মধ্য